আমার আজকের ভিডিও তাদের জন্য যারা জীবনে প্রথমবার ভোট দিতে চলেছেন। লোকসভা ইলেকশন 2024 ভারতবর্ষের গণতন্ত্রের সব থেকে বড় উৎসব এই লোকসভা ভোটটা। যারা জীবনে প্রথমবার ভোট দিতে চলেছে তারা ভোট নিয়ে তো খুব এক্সাইটেড, কিন্তু ভোট সম্পর্কে জানে কতটুকু? অথবা যারা অলরেডি অনেকবার ভোট দিয়ে ফেলেছেন তারা এই ভোটিং সিস্টেম সম্পর্কে খুব একটা যে ওয়াকিবহাল তা কিন্তু নয়। সবাই আমরা কিন্তু জানি না ওখানে ভোটের যে প্রসেসটা আমরা জানি কিভাবে ভোটটা দিতে হবে, কিন্তু ওখানে কি কি ঘটে, কিছু আর্ট পরিস্থিতি তৈরি হলে তার কি সমাধান রয়েছে ওগুলো কিন্তু আমরা জানি না। তাই আমি এটা ভাবলাম যে ভোটের ট্রেনিং নিয়ে অনেক ভিডিও বানিয়েছি, এবার সাধারণ মানুষ যারা ভোট দেয় তাদের জন্য একটা ভিডিও বানাই। ঠিক আছে, তো আজকের ভিডিও তাদের জন্য যারা বিশেষত প্রথমবার ভোট দিচ্ছেন এবং যারা অনেকবার ভোট দিয়েছেন তাদের জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এবার দেখুন, ভোট দিতে যাওয়ার আগে একটা জিনিস যেটা হয়, আপনার বাড়িতে ভোটের ঠিক আগের দিন আহ, হয় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো না কোনোভাবে আপনার কাছে কিছু একটা ভোটার স্লিপ কিন্তু আপনার কাছে চলে আসে, যেখানে আপনার ভোটার কার্ডের ডিটেলসটা থাকে, আপনার নাম থাকে এবং যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে কত সিরিয়াল নম্বরে আপনার নাম আছে সেটা কিন্তু থাকে। এটা আপনার হাতে পৌঁছায়। এবার ভোটের দিন কি করবেন আপনি? ভোটের দিন যত তাড়াতাড়ি সম্ভব, মানে ভোট যেটা শুরু হচ্ছে 6টার দিকে ভোট শুরু হয়ে যায়, 6টা থেকে 7টার মধ্যে ভোট শুরু হয়ে যাচ্ছে। তো ভোট শুরু হয়ে যাওয়ার সাথে সাথে যাতে আপনি ভোটটা দিতে পারেন, তাই গ্রীষ্মের দাবদাহটা ধীরে ধীরে অসহ্য হয়ে উঠছে, নো ডাউট। তাই সকাল সকাল ভোটটা দিতে বুথে আপনাকে চলে আসতে হবে। এবার সঙ্গে কি নিয়ে আসবেন? অরিজিনাল ভোটার কার্ড সাথে নিন এবং প্রাপ্ত যে ভোটার স্লিপ, যে ভোটার স্লিপের কথা বললাম, যে ভোটার স্লিপটা আপনি হাতে পেয়েছেন সেটা কিন্তু নিয়ে আসবেন, ওটা আপনার লাগবে। একটা অরিজিনাল ভোটার কার্ডটা অবশ্যই কিন্তু আপনাকে সাথে নিয়ে আসতে হবে। এবার দেখুন, ভোটের লাইনে দাঁড়িয়ে বেশি কথাবার্তা বা উচ্চস্বরে কথা না বলাই ভালো। কোনোভাবেই কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, কারণ ফোর্স যে যে ডিপার্টমেন্টেরই হোক, ওয়েস্ট বেঙ্গলের হোক, রাজ্য সরকারের হোক কি সেন্ট্রাল ফোর্স হোক, ফোর্স কিন্তু তার একটা সিস্টেমে চলে। এবং আপনি যদি বিশৃঙ্খলা সৃষ্টি করেন, বেশি কথাবার্তা বলেন, মেনলি আপনার লোকসভা ইলেকশনটা এবার কিন্তু যৌথ বাহিনী দিয়ে ভোটটা হবে, তাই যৌথ বাহিনী প্রথমত বাংলা ভাষাটা বোঝে না। এবার আপনি যদি বেশি কথাবার্তা বলেন বা উচ্চস্বরে কথা বলেন, তাহলে ওরা কিন্তু সেটা নিয়ে প্রোটেস্ট করবে। এবার প্রোটেস্ট করার ধরনটা আপনার কথা বলার উপর ডিপেন্ড করছে। আপনি যদি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেন, তাহলে ওরা কিন্তু লাঠিচার্জও করে দিতে পারে। একটা বিশৃঙ্খল পরিস্থিতি না তৈরি করাই ভালো। কেননা ওখানে আপনি ভোট দিতে গেছেন, শান্তির সাথে ভোটটা দিয়ে শান্তির সাথে তাড়াতাড়ি করে ঘরে চলে আসুন। ঠিক আছে? যদি মনে করুন ভোটার কার্ডটা আপনি হারিয়ে ফেলেছেন, বা আপনি যে মুহূর্তে ভোট দিতে যাবেন সেই মুহূর্তে ভোটার কার্ডটা আপনি খুঁজে পাচ্ছেন না, ঠিক আছে, তাহলে কি আপনাকে ভোট দিতে দেবে? না, দিতে দেবে না। এবার ভোটার কার্ড বাদ দিয়েও কিন্তু কিছু ডকুমেন্ট রয়েছে, যে ডকুমেন্টগুলো দিয়ে কিন্তু আপনি ভোটটা দিতে পারেন। কিন্তু অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমাদের কাছে কিন্তু ওই খবরটা থাকে না যে পার্টিকুলার কোন কোন ডকুমেন্টগুলো নিয়ে আমি গেলে আমাকে ভোট দিতে অ্যালাউ করা হবে। ঠিক আছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এই অবধি আমরা জানি, পাসপোর্ট ম্যাক্সিমাম এই অবধি আমাদের ভাবনাতে আসতে পারে। কিন্তু পরের যে ডকুমেন্টগুলো রয়েছে, কতগুলো ডকুমেন্ট রয়েছে, সেই ভাবনাটা কিন্তু আমাদের সাধারণ ভোটারের মনে কিন্তু আসে না। এবার যদি আপনার কাছে লিস্টটা থাকতো যে কোন কোন ডকুমেন্টগুলোকে ভ্যালিড ডকুমেন্ট হিসাবে অ্যালাউ করা হচ্ছে, এবার কলেজ স্টুডেন্ট তার আইডেন্টি কার্ড নিয়ে যেতে পারে, এবার সেই আইডেন্টি কার্ড দিয়ে কি সে ভোটটা দিতে পারবে? তাই চলুন এবার একটু দেখে নেওয়া যাক, ভোটার কার্ড যদি আপনার না থাকে তাহলে কোন কোন ডকুমেন্ট দিয়ে আপনি ভোটটা অ্যাটলিস্ট দিতে পারবেন। ঠিক আছে, দেখুন, ভোটার স্লিপ যেটা আপনি সাথে নিয়ে যাচ্ছেন, ওই ভোটার স্লিপ দিয়ে কিন্তু আপনার ভোট হবে না, কারণ ওটা বিকল্প পরিচয়পত্র হতে পারে না। ঠিক আছে, এবার কি কি ডকুমেন্টগুলো আপনার ভ্যালিড হিসাবে গণ্য করা হবে সেটা একটু দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক অ্যান্ড পোস্ট অফিসের যে পাসবুক রয়েছে, প্যান কার্ড, জব কার্ড আপনি নিয়ে যেতে পারেন, আধার কার্ড আপনি নিতে পারেন, হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড নিতে পারেন, ইউনিক ডিসেবিলিটি আইডেন্টিটি কার্ড যেটা ইউডিআইডি থেকে, অর্থাৎ মিনিস্ট্রি অফ সোশিয়াল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে যেটা ইস্যু করা হয়েছে সেটা থাকলে আপনার ভোটার কার্ড না থাকলেও হবে। মানে কেন্দ্র বা রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, রাষ্ট্রায়ত্ত সংস্থা, পাবলিক লিমিটেড কোম্পানি কর্তৃক প্রদত্ত সচিত্র পরিচয়পত্রেও কিন্তু আপনি ভোট দিতে পারেন। রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া কর্তৃক প্রদত্ত জাতীয় জনসংখ্যা পঞ্জির অন্তর্গত স্মার্ট কার্ড যদি থাকে তাহলে কিন্তু হবে। আর সাংসদ, বিধায়ক প্রদত্ত সরকারি পরিচয়পত্র থাকলেও আপনি কিন্তু ভোটটা দিতে পারেন উইদাউট ভোটার কার্ড। এবং ছবি সহ পেনশনের নথি, এই যে 12খানা যে আমি ডকুমেন্ট বললাম, এই 12খানা ডকুমেন্ট কিন্তু ভ্যালিড ডকুমেন্ট, যেটা দেখিয়ে আপনি ভোটটা দিতে পারেন। না হলে আপনি ভোটের যে কক্ষ রয়েছে, রুম রয়েছে, যেখানে বুথ রয়েছে না, আপনি সেই বুথ অবধিই পৌঁছাতে পারবেন না, কারণ তার আগেই পুলিশ আপনাকে আটকে দেবে যদি ভোটার কার্ড না থাকে এবং এই পার্টিকুলার ডকুমেন্টগুলো না থাকে। ক্লিয়ার হলো?
তাহলে এই সমস্ত ডকুমেন্টের কোনো একটা নিয়ে আপনি বুথে পৌঁছান এবং বুথে পৌঁছানোর পর লাইনে দাঁড়ান, কথাবার্তা বেশি না বলে চুপচাপ থেকে ভোটটা দিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। আমরা যখন ভোট দিতে যাই অনেক সময় দেখা যায় কি কোনো বিবাহিত মহিলা সদ্য মা হয়েছেন অথবা কোনো মায়ের ছোট বাচ্চা রয়েছে, নিয়ার আউট 8 থেকে 10 বছর বা 12 বছরের বাচ্চা রয়েছে, সে তার মাকে ছাড়া থাকতে চায় না, বা কোলেই রয়েছে বাচ্চা অনেক কম বয়স, 3 বছর 6 মাস 12 মাস বা 2 বছর 3 বছর এরকম বয়স যদি হয়, তাহলে সে কি বাচ্চা নিয়ে বুথে ঢুকতে পারবে? তার কি কোনো রুল আছে? এবার মনে করুন কোনো অন্ধ বা অশক্ত ভোটার, যে কিনা একা একা যেতে পারে না, লাঠি নিয়ে চলে অনেক কষ্ট করে হেঁটে হেঁটে সে যাচ্ছে বা যায়, তাহলে সেক্ষেত্রে সে কি কাউকে সাথে নিয়ে যেতে পারে? এই রুলগুলো কি সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব? চলুন দেখা যাক বুথের মধ্যে ভোটারের সাথে কে কে ঢুকতে পারে, তার কোনো রুল আছে কিনা। অবশ্যই আছে, কারা কারা ঢুকতে পারে তারও কিন্তু লিস্ট আছে, এবং তারাই শুধুমাত্র বুথের মধ্যে ঢুকতে পারে। ধরুন কারা কারা ঢুকতে পারে তার একটা লিস্ট এখানে রয়েছে। পোলিং অফিসার, মানে যারা ভোট করতে এসছে তারা ঢুকতে পারে। প্রার্থী কিংবা তার পোলিং এজেন্ট ঢুকতে পারে। পর্যবেক্ষক, মাইক্রো অবজারভার, ভারতের নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা আধিকারিক ঢুকতে পারে। এই দেখুন, ভোটারের সাথে কোলের শিশু, এটাই মেন কথা। আমাদের সাধারণ ভোটার হিসেবে যেটা আমাদের জানতে হবে, যে ভোটারের কোলে যদি শিশু থাকে সেই শিশুকে কিন্তু নিয়ে যাওয়া যেতে পারে। এবার যদি মনে করুন শিশুটা একটু বড়, তাই কোলে নেওয়া যাচ্ছে না, সে ওখানে ঢুকবে কিনা ডিপেন্ড করছে ওখানে যারা যৌথ বাহিনীর পুলিশ রয়েছেন বা পুলিশ বা যৌথ বাহিনী রয়েছেন তাদের উপর ডিপেন্ড করছে, বা পোলিং পার্সোনাল যদি মনে করেন তাহলেই কিন্তু তারা তাকে অ্যালাউ করবে ভিতরে, নাহলে কিন্তু ভিতরে অ্যালাউ করবে না। কোলের শিশু ঢুকতে পারে, কোনো সমস্যা নেই, কোনো বাধা আসবে না। অন্ধ বা অশক্ত ভোটারের সঙ্গে যে সঙ্গী থাকবেন তিনি ঢুকতে পারেন। কর্তব্যরত সরকারি কর্মচারী, পুলিশ কিন্তু এই আওতায় আসবে না, পুলিশ অফিসার কিন্তু ঢুকতে পারবে না কোনোভাবেই পারমিশন ছাড়া। এর পাশাপাশি তার প্রার্থী, তার ইলেকশন এজেন্ট কিংবা তার পোলিং এজেন্টের কোনো সশস্ত্র নিরাপত্তারক্ষী ঢুকতে পারবেন না। ব্যতিক্রম শুধুমাত্র সেই সমস্ত ব্যক্তি যারা জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন। পুলিশ কিংবা কেন্দ্রীয় বাহিনী বুথের ভেতরে কিন্তু ঢুকতে পারবে না। তারা তখনই ঢুকবেন যখন প্রিজাইডিং অফিসার তাদের ভেতরে আসতে বলবেন। তাহলে বোঝা গেল। তাহলে আমাদের মূল্যে যেটা জানার ব্যাপার রয়েছে সেটা হচ্ছে গিয়ে আমাদের এই দুটো পয়েন্ট আমাদের জানতে হবে, যে কারা দুজন ঢুকতে পারবে, ভোটারের কোলের শিশু এবং কোনো অন্ধ বা অশক্ত ভোটারের সঙ্গে। এবার ধরুন ভোট নিয়ে যা যা ক্লিয়ার হওয়ার হয়ে গেছে, আপনি ভোটার কার্ড নেননি, অন্য যে ডকুমেন্ট দরকার আপনি নিয়ে নিয়েছেন, বলে আপনার শিশু নেই অথবা আছে, আপনি বুঝে নিয়েছেন যে কিভাবে কি ঢুকতে হবে। আমি ঢুকে গেলাম কম্পার্টমেন্টে, মানে আমি বুথে ঢুকে গেছি, এজ এ নিউ ভোটার আমি বুথে ঢুকে গেছি। এখানে আমি আপনাকে কয়েকটা কথা বলে রাখি, যে দেখুন, যে আপনি যখনই বুথের ভিতরে ঢুকছেন, ঢোকার আগে পর্যন্ত আপনি কাকে দেখলেন? না, আপনি দেখতে পেলেন যে অনেক পুলিশ রয়েছে সেখানে এবং অনেক যৌথ বাহিনীর লোক রয়েছে। এই পুলিশ এবং যৌথ বাহিনী এরা কিন্তু দুজনেই সরকারি কর্মচারী, হয় সরকারি না হয় কেন্দ্রীয় সরকার। ঠিক আছে, এবার আপনি যখনই বুথে ঢুকে যাচ্ছেন ওখানে দেখবেন 4 জন বসে আছে। ঠিক আছে, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, থার্ড পোলিং অফিসার পরপর বসবেন, এবং সামনের দিকে বসবেন আপনার প্রিজাইডিং অফিসার, এবং সাইডে দেখতে পাবেন 3 থেকে 4 জন পোলিং এজেন্ট থাকবে। ওরা আপনাকে চেনে, আপনিও ওদের চিনতে পারবেন। ওরা কিন্তু কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে ওখানে বসে যান, তাই আপনিও ওদের চিনতে পারবেন, ওরাও আপনাকে চিনতে পারবেন। ঠিক আছে, এবার আপনি যখন ভোট দিতে ঢুকছেন, প্রথম যে লোকটাকে আপনাকে ফেস করতে হবে তিনি হচ্ছেন ফার্স্ট পোলিং অফিসার। তিনি প্রথম আপনার কাছ থেকে স্লিপটা নেবেন, এবং আপনি যে ভোটার কার্ড অথবা অন্য যে ডকুমেন্টের লিস্ট দিয়েছিলাম সেই লিস্টের কোনো একটা ডকুমেন্ট আপনি যদি নিয়ে গিয়ে থাকেন, সেই লিস্টের সঙ্গে আপনাকে ওরা মেলাবে এবং আপনার নামটা চিৎকার করে বলবে, যাতে কাছের যে পোলিং এজেন্টরা বসে আছে তারা যেন শুনতে পায় এবং তারাও যেন আইডেন্টিফাই করতে পারে যে আপনি সেই ব্যক্তি। আইডেন্টিফিকেশন কমপ্লিট হয়ে গেল। এরপর আপনি ধীরে ধীরে পরের যে পোলিং অফিসার রয়েছেন, এবার এখানে আমি যেটা বলছিলাম যে পোলিং অফিসাররা কিন্তু ভিতরে, বাইরে বললাম পুলিশ আর যৌথ বাহিনী, ভিতরে যে পোলিং অফিসাররা রয়েছেন তারা কিন্তু সবই কিন্তু শিক্ষিত এবং গভর্নমেন্ট এমপ্লয়ি, এটা মাথায় রাখবেন। এটা কিন্তু অনেকেই বুঝতে পারে না যে যারা কারা ভোট নিতে এসছে। এবার দেখুন, যারা প্রথম পোলিং থাকে তিনি মোটামুটি ধরে রাখুন প্রাইমারি টিচার বা ওই লেভেলের কিছু একটা পোস্টে আছেন। সেকেন্ড পোলিং অফিসারও তাই, প্রাইমারি টিচার, এবং থার্ড পোলিং অফিসার সাধারণত প্যারা টিচার, গ্রুপ ডি, এরা যারা রয়েছে তারা সাধারণত এই ডিউটিটা করেন। প্রিজাইডিং অফিসার পোস্টে যিনি কাজটা করছেন তিনি হয় হাই স্কুলের হেড টিচার, অথবা হাই স্কুলের দীর্ঘদিনের টিচার, অথবা ব্যাংক ম্যানেজার বা এই ধরনের পোস্টের লোক কিন্তু ওই ডিপার্টমেন্টের কাজটা করে। বুঝলেন তো? সুতরাং বুথের মধ্যে যারা রয়েছে সবাই এডুকেটেড এবং সবাই গভর্নমেন্ট এমপ্লয়ি। ক্লিয়ার হয়ে গেল। এবার আপনি সেকেন্ড পোলিং অফিসারের কাছে যখন যাবেন, সেকেন্ড পোলিং অফিসার আপনার ডিটেলসটা নথিভুক্ত করে নেওয়ার পরে আপনাকে টিপস সই অথবা সই করতে বলবেন। এবার আপনি সই অথবা টিপস সই আপনার যেটা ইচ্ছা করতে পারেন। আপনি চেষ্টা করবেন যাতে টিপস সইটা দিয়েই চালিয়ে নেওয়া যায়, কেননা সই যদি সবাই করা শুরু করে তাহলে তো অনেক সময় লেগে যাবে, তাই টিপস সইটা দেওয়া দিয়ে বুদ্ধিমানের কাজ। ঠিক আছে, এবার টিপস সই দেওয়ার পর আপনার আঙুলে লম্বা একটা কালো দাগের যে দাগ দিয়ে দেওয়া হয়,
আঙুলে ইঙ্ক লাগিয়ে দেওয়া হয়। ইঙ্ক লাগিয়ে দেওয়ার পরে আপনাকে বুথের দিকে, মানে যেটা কম্পার্টমেন্ট, যেটা ভোটিং কম্পার্টমেন্ট, যেটা সেই কম্পার্টমেন্টের দিকে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে একটা ব্যালট ইস্যু করার পর। ঠিক আছে, এবার দেখেন ভোটিং কম্পার্টমেন্টটা কেমন হয়। দেখুন, এই হচ্ছে আপনার ভোটিং কম্পার্টমেন্ট। ঠিক আছে, এখানে আপনি ঢুকে যাবেন। ঢুকে গেলে দেখবেন চারদিক থেকে ঘেরা রয়েছে। এখানে এই যে ঘেরা রয়েছে চারদিক থেকে, বাইরের থেকে আপনাকে কেউ দেখতে পাবে না। ঠিক আছে, এবং এখানে দেখুন ইভিএম এর যেহেতু ভোট, লোকসভা ভোট হচ্ছে, এখানে ইভিএমটা এখানে রয়েছে এবং এখানে একটা যন্ত্র রয়েছে দেখুন ভিভিপ্যাট, এটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। ঠিক আছে, এবার এই যে ইভিএমটা রয়েছে এখানে পরপর দেখুন, এখানে যে দেখতে পাচ্ছেন এখানে একটা টিপার জায়গা, প্রেস করার জায়গা রয়েছে পরপর গুলো নীল রঙের। এর সাইডে এইখানটাতে আপনার প্রার্থীর ছবি এবং নাম দেওয়া থাকবে। ঠিক আছে, যতগুলো প্রার্থী এখানে দাঁড়িয়েছে তাদের ছবি এবং সই দেওয়া থাকবে। আপনার যে ব্যক্তিটিকে পছন্দ, ধরুন এইখানটাতে আপনি প্রেস করলেন, এখানে ধরুন অজয় বাবুকে আপনি ভোটটা দেবেন। এবার অজয় বাবুকে ভোটটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে যে ভিভিপ্যাটটা রয়েছে, এই জায়গাটা, এখানে কিন্তু ওই অজয় বাবুর নামের একটা স্লিপ 7 সেকেন্ডের জন্য এখান থেকে ঝরে পড়ে যাবে। আপনাকে এটা লক্ষ্য রাখতে হবে যে অজয় বাবুর নামেই পড়ছে নাকি অন্য কিছু পড়ছে। বুঝে গেল ব্যাপারটা? আপনি বোতাম প্রেস করলেন, বিপ আওয়াজ হলো, এটা বিপ আওয়াজ হবে, কানে নিতে হবে। এবং এখানে যে ভিভিপ্যাট রয়েছে, ভিভিপ্যাটের যে ছোট্ট ডিসপ্লে জায়গাটা রয়েছে, ওখানে 7 সেকেন্ডের জন্য, অনলি ফর 7 সেকেন্ডের জন্য আপনি যাকে ভোট দিয়েছেন তার নামে একটা স্লিপ ওখানে স্টিল দাঁড়াবে, তারপর ঝরে পড়ে যাবে। আপনাকে তার মধ্যে দেখে নিতে হবে যে আপনি ঠিকঠাক লোককে ভোটটা দিয়েছেন কিনা। ঠিক আছে, এবার ভোটটা ঠিকঠাক হয়েছে, বিপ আওয়াজ হয়ে গেছে, এবার আপনি এক্সিট ডোর দিয়ে আপনাকে বেরিয়ে যেতে হবে এবং খুব শান্তি বজায় রেখে আপনাকে আউট অফ স্টেশন হতে হবে। তো এই হচ্ছে ভোটিং ব্যাপারটা। ক্লিয়ার হলো? এইভাবে আমাদেরকে ভোটটা দিয়ে দিতে হবে। এবার এখানে কথা হচ্ছে কি, কিছু অড পরিস্থিতি তৈরি হয়ে গেলেও যেতে পারে। যেটা হচ্ছে, আপনি যখন ভিভিপ্যাটে দেখছেন যে আমি যাকে ভোটটা দিয়েছি অজয়বাবু, দেখছেন অজয়বাবুর নাম আসছে না, ওখানে অমিতবাবুর নাম আসছে, মানে ভোটটা অন্য কারো নামে চলে যাচ্ছে। আপনি যখনই ভোট প্রেস করছেন অন্য কারো নামে চলে যাচ্ছে, আপনি দেখলেন। এবার আপনি কি করবেন? ম্যাক্সিমাম ভোটার কিন্তু এটা লক্ষ্যই করে না যে এখানে অ্যাকচুয়ালি কেসটা কি ঘটছে। এবার ভিভিপ্যাটটা আমরা বুঝি, আমরা যেহেতু ভোটের ট্রেনিং নিয়েছি, আমরা ভোট করতে যাই, আমরা বুঝি। সাধারণ মানুষ কিন্তু ভিভিপ্যাট খুব একটা বোঝে না, ওরা টিপতেই ভুলে যায়। আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমরা ব্যালট ইস্যু করে দিয়েছি, ব্যক্তি মানে ভোটিং কম্পার্টমেন্টে ঢুকলো, ঢোকার পরে কখন বেরিয়ে গেছে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ও ভোট দেয়নি, ভাবছে ভোট দেওয়া হয়ে গেছে। ইভিএম এ এই প্রবলেমটা হয়ে থাকে। আর ভিভিপ্যাট তো মানুষ বুঝতেই পারে না, তাই আপনার এটা বুঝে নেওয়া উচিত যে ওখানে নামটা ঠিকঠাক আসছে না। এবার আপনি বুঝেছেন এবং খুব মানে কেয়ারফুলি লক্ষ্য করেছেন এবং দেখেছেন যে অজয়বাবুর নামে ভোটটা পড়লো না, তাহলে আপনি কি করবেন? এবার এখানে আপনার যেটা করণীয় রয়েছে, আপনি সাথে সাথে যে প্রিজাইডিং অফিসার রয়েছে, সেই প্রিজাইডিং অফিসারের কাছে গিয়ে এই কমপ্লেনটা করতে হবে যে আমি দেখলাম যে আমি যাকে ভোটটা দিয়েছি ভোটটা তার নামে না পড়ে অন্য কারো নামে ভোটটা পড়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমি কি করব? দেখুন, এখানে ভোটিং সিস্টেমের রুল 49MA একটা রুল রয়েছে, যেখানে আপনি এই যে ভিভিপ্যাট নিয়ে কমপ্লেনটা করতে পারেন, ভিভিপ্যাট নিয়ে অভিযোগ করতে পারেন। এখানে দেখুন লেখা আছে, যদি কোনো ভোটার অভিযোগ করে যে ভিভিপ্যাট ভুল ভোট প্রদর্শন করছে, তাহলে তাকে বিষয়টি প্রিজাইডিং অফিসারের কাছে জানাতে হবে। এবং দেখুন, প্রিজাইডিং অফিসার তার থেকে একটি ঘোষণাপত্র নেবেন যে তিনি মিথ্যা যদি বলে থাকেন তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। এবার আপনি যে দেখেছেন ভোটটা অন্য কারো যাচ্ছে, এই ব্যাপারে কিন্তু আপনাকে 50%, 60%, 70% নয়, 100% শিওর হতে হবে যে আপনি ঠিক দেখেছেন। এবার যদি আপনি ভুল প্রমাণিত হন, তাহলে কিন্তু আপনাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। এটা মাথায় রাখতে হবে। ওই কনফিডেন্স যদি থাকে তাহলে আপনি কমপ্লেনটা করতে পারেন। তাহলে কি হবে, প্রিজাইডিং অফিসার সেই ভোটারের তথ্য আবার এন্ট্রি করবে। সেকেন্ড পোলিং অফিসার যেমন এন্ট্রি করেছিল, আবার আপনার তথ্যটা আবার এন্ট্রি হবে। এন্ট্রি হওয়ার পর আপনি আবার একটা ভোট দেওয়ার সুযোগ পাবেন, কিন্তু আপনাকে সবার সামনে ভোটটা দিতে হবে। বুঝে গেল? সবার সামনে ভোটটা দিতে হবে। এবার সবার সামনে মানে কি, প্রিজাইডিং অফিসার থাকবে, আপনার পোলিং এজেন্ট গুলো সব কিন্তু দেখবে যে আপনি কাকে ভোটটা দিচ্ছেন। এবার আপনি অজয়বাবুকে টিপুন, সবাই লক্ষ্য করছে ভিভিপ্যাটে অজয়বাবুর নাম আসছে কিনা। যদি অজয়বাবুর নামটা চলে আসে, তার মানে আপনি ভুল প্রমাণিত হলেন এবং আপনি শাস্তিযোগ্য অপরাধে পড়ে গেলেন। আর যদি সত্যি সত্যি দেখা যায় যে আপনি ঠিক, ওখানে কিন্তু ভুলভাল ভোটিং হচ্ছে, তাহলে কিন্তু ভোট সেই মুহূর্তেই বন্ধ হবে এবং ভিভিপ্যাট এবং মেশিন, যেটা ইভিএম, সমস্তই কিন্তু চেঞ্জ করে আবার নতুন করে ভোটটা শুরু করতে হবে। ক্লিয়ার হয়ে গেল? এরপরে আপনার যদি সঙ্গে সাথে যদি এই ঘটনা ঘটে, আপনি সিস্টেমটা বুঝে নিলেন কি করতে হবে, প্রিজাইডিংকে গিয়ে কমপ্লেন করতে হবে। এবার আরেকটা অড পরিস্থিতি হচ্ছে, যদি দেখেন আপনি ভোট দিতে এসছেন, আপনি ভোট দিয়ে ফার্স্ট পোলিং এর কাছে যখন এসছেন, তখনই দেখা যাচ্ছে যে আপনার নামের যে
ভোটার কার্ড নিয়ে আপনি ভোটটা দিতে এসছেন, দেখা যাচ্ছে সেই নামের ভোট অলরেডি কিন্তু দেওয়া হয়ে গেছে, টিক পড়ে গেছে। মানে যারা ভোট নিতে এসছেন তাদের কিছু সিস্টেম থাকে, যারা ভোট দিয়ে চলে যাচ্ছে তাদের হাতে যেমন ইঙ্ক লাগিয়ে দিচ্ছে আঙুলে, তেমনি একটা রেজিস্টার থাকে, সেই রেজিস্টারে কিন্তু দাগ দেওয়া হয় যে এই লোকটার ভোট হয়ে গেছে। এবার আপনি গিয়ে দেখছেন আপনার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে। এবার এটা অনেকভাবে হতে পারে, হয়তো ভুল করে আপনার জায়গায় দাগ পড়ে গেছে হতে পারে, বা এমনও হতে পারে যে সত্যি সত্যি আপনার নামের আপনার ভোটার কার্ড দিয়ে কেউ ভোট দিয়ে চলে গেছে, কিছু করার নেই। তখন আপনি কি করবেন? আপনি কি আবার ফিরে চলে আসবেন? এবার অতি সাধারণ লোক হলে ফিরে আসবেন, আর না হলে কিন্তু আপনি প্রোটেস্ট করতে পারেন। কিভাবে প্রোটেস্ট করবেন? সেই একইভাবে আপনাকে প্রিজাইডিং অফিসারের কাছে গিয়ে অবজেকশন করতে হবে যে আমি এখনো কিন্তু ভোট দিইনি, আমার হাত দেখুন, আমার হাতে কোনো দাগ নেই, আমার আঙুলে কোনো দাগ নেই, আমি ভোট কম্পার্টমেন্টের মধ্যেই আসিনি, আমি বুথেই আসিনি, তাহলে আমার ভোটটা হলো কি করে? তখন ভোটিং প্রসিডিওরে একটা সিস্টেম রয়েছে, তখন ওরা আপনাকে ব্যালট পেপারে একটা ভোট দেওয়ার সুযোগ করে দেবে, টেন্ডার ভোট বলা হয় ওটাকে। ঠিক আছে, এই টেন্ডার ভোট আপনাকে দিতে হবে। আপনি তখন একটা ব্যালট পেপার পাবেন, যেমন ভাবে ইভিএম মেশিন হয় সেমনি ভাবে একটা ব্যালট পেপার হয়, সেই ব্যালট পেপার নিয়ে আপনাকে ভোটিং কম্পার্টমেন্টে যেতে হবে। অ্যারো কর্স মার্ক যেটা বলা হয় ভোট দেওয়ার জন্য ব্যবহার করা হয়, সেইটা দিয়ে আপনাকে ভোট দিয়ে আবার এনে প্রিজাইডিং অফিসারকে জমা দিতে হবে। আপনার ভোটটা ইভিএম এ হবে না, টেন্ডার ভোট হিসাবে হবে। বুঝে গেল ব্যাপারটা? তো এইরকম ভাবে আপনি আপনার ভোটগুলো সুন্দর করে দিয়ে দিতে পারেন। এবং আমি আজকে আপনাদেরকে যেটা জানাবার চেষ্টা করলাম বা বোঝাবার চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ভোট সম্পর্কে অনেকটাই আপনাদের ক্লিয়ার হলো। এবার আপনার যে সাহস নিয়ে ভোটটা দিতে যান, ঠিকঠাক জায়গায় ভোটটা দিন, এবং যে অড পরিস্থিতিগুলো সৃষ্টি হচ্ছে ওইরকম পরিস্থিতি তৈরি হলে আপনারা প্রোটেস্ট করুন। ঠিক আছে? তো ভোট খুব সামনেই, সবাই ঠিকঠাক করে ভোটটা দিয়ে দিন। ভালো থাকেন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।